আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষার পর আবার উন্মোচিত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সবকিছু ঠিক থাকলে ৫ লাখ শ্রমিক কাজ পাবে, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বাজেটের আগে বাজার অস্থিতিশীল হবার আশঙ্কা অর্থনীতিবিদদের। চাল ও ভোজ্য তেলের দাম না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। বিএনপির বৃহত্তর ঐক্য ব্যর্থতা আড়ালের অপচেষ্টা বললেন ওবায়দুল কাদের। প্রতিরোধের মাধ্যমে অন্যায়কে পরাস্ত করা হবে, জানিয়েছেন ফখরুল। সব বাধা উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। ২৫ জন উদ্বোধনের অপেক্ষায় দেশবাসী। অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে দেশ। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বাংলাদেশিদের জন্য খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের জুন মাসের মধ্যেই শ্রমিক পাঠানো শুরু করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী সারা ভারানের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ থেকে মোট ৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। বৈঠকের পর বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও খুব একটা ইতিবাচক সাড়া মেলেনি দেশটির সরকারের পক্ষ থেকে। সরকারের আন্তরিক চেষ্টার ফলে অবশেষে বাংলাদেশি শ্রমিকদের জন্য আসলো সুখবর। খুলে দেয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শেষে ইতিবাচক কথা জানান সারা ভানান। So it should open it once we resolve with the joint committee meeting, because the government of Bangladesh, especially the minister, is very concerned about the welfare and well-being of the immigrant workers to be taken care. So we have to give them that assurance. We have announced, we have informed them what are the measures we are taking to make sure that welfare and well-being of Bangladesh workers being taken care in Malaysia. পরের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। আজকে একটি সমঝোতাতে এসেছি। ডেফিনেটলি উইদিন দি মান্থ অফ জুন মাসের ভিতরে আমরা কিন্তু মালয়েশিয়াতে মানুষ পাঠানোর ব্যবস্থা করে নেব। মালয়েশিয়ানদের শ্রমিক চাহিদা এবং খরচের বিষয়েও জানান তিনি। মাইগ্রেশন কস্ট ও এমওইউতে কিন্তু আমাদের নির্ধারণ করা আছে, বুঝছেন না? এমপ্লয়াররা এই খরচ দেবে, আর বাংলাদেশে কিছু ছোট্ট একটা অংশ আছে। আগে যে কত যে ফিগার ছিল 1,60,000 না কত ছিল, আমরা আশা করছি কিন্তু এর চেয়ে কম হবে। কিন্তু এই সিলেকশন প্রসেসটা এটা কিন্তু মালয়েশিয়ান সরকারের অধিকার, যেহেতু ওনারা মানুষ নেবে এই অধিকার ওদের। তবে কোনো দালালের কাছে না যাওয়ার জন্য মালয়েশিয়া গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ। বাজেটের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন মুদ্রাস্ফীতি আর আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির জন্য যতটুকু দায়ী ব্যবসায়ীদের কারসাজিতে তার চেয়ে বেশি। অধিক মুনাফা লাভের আশায় আসন্ন বাজেটের আগে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মিজানুর রহমানের রিপোর্ট। বাজার নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে বাজেটের আগে মুদ্রাস্ফীতি, আমদানি নির্ভরতা বৃদ্ধি এবং পণ্য সরবরাহে কারসাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মুদ্রাস্ফীতির ব্যাপারটি এভাবে নিয়ন্ত্রণহীন হয়ে গেলে তখন আলটিমেটলি এই মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতিকে প্রভাবিত করবে। আমদানি বাজারে যদি পণ্য ক্রয় এভাবে ডলারের বিনিময় মূল্যে যদি টাকার মূল্য কমে যায়, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এ বাজারে পণ্য বা সেবার মান এই এক্সচেঞ্জ রেট ইনফ্লুয়েন্স করে ফেললে, তার মানে আপনি ভোগ ব্যয় বঞ্চিত হলেন। এছাড়া বাজেটের আগে বাজার স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। আগে যেমন একেবারেই বাজেট হইলেই বাড়া, সেই জায়গাটা কিন্তু বাজেট হলে কমেছে, এমন নজিরও আছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা ব্যবসায়ী বলেন, আমাদের নৈতিকতার মান নিচে। পৃথিবীর কোনো দেশ আমার জানা নাই
যে ফেস্টিভ্যালে দাম বাড়ে, যত সাপ্লাই থাকুক, তারপর আপনার ওই পণ্যের দাম বাড়বে রোজায়, অর্থাৎ যে জিনিসটা আপনি করোনার মধ্যে ঔষধের দাম বাড়বে, এটা আমাদের নৈতিকতার অবক্ষয়। সেই সাথে ভোগ্যপণ্যে ভর্তুকি বাড়ানোর পরামর্শও দেন তারা। মিজানুর রহমান, মাই টিভি, ঢাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, গত এক মাসের ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে, তবে তেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় আইনি পদক্ষেপ নিচ্ছে। চালের মূল্য নিয়ন্ত্রণে এসব পদক্ষেপে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বাণিজ্য মন্ত্রণালয়। রাকিব হাসানের রিপোর্ট। চালের দাম স্বাভাবিক রাখতে অবৈধ মজুদের বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশেই চলছে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান। এরই মধ্যে বেশ কিছু বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খাদ্য মন্ত্রণালয়। এটাতে সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা করা হয়েছে। চা দিবস উপলক্ষে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চালের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। খবর ভালোটা হলো যে আমাদের চালের অভাব নাই, যা দরকার তা কিন্তু আমাদের আছে। কোথাও কোথাও আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে কেউ কেউ করার চেষ্টা করছে হয়তো বা। আর একটা কথা সেদিন আলোচনা হয়েছিল যে বড় গ্রুপগুলো তারা চাল কিনে বাজার এই প্যাকেট করছে, প্যাকেট করে তারা বিক্রি করছে বেশি দামে বিক্রি। সবগুলো একটু আইনি পথে যাওয়া উচিত। আমরা পারি কিনা, যদি আমাদের কাছে রিকোয়েস্ট করে যে আমরা এই ধরনের প্যাকেট বন্ধ করতে পারি। দেশের 4.5 থেকে 5 কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপের মতো বলেও মন্তব্য করেন তিনি। এই দেশের সার্বিক অবস্থায় রিয়েলিটি হলো 20% পিপুল যে তাদের লো ইনকাম গ্রুপ, সেইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। 17 কোটির মধ্যে 3 কোটি বাদ দিলে 14 কোটি মানুষ থাকে। এর মধ্যে প্রায় 4.5-5 কোটি মানুষের বাইং ক্যাপাসিটি অলমোস্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো, ইউরোপের মতো। গত এক মাসের ভোজ্য তেলের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যে দাম সমন্বয় করা হবে, তবে দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের কাছে যেটা রিপোর্ট আছে যে আজকে দাম কমেছে, তো এই আজকের কমাটা আমাদের সময় লাগবে আরও 1-1.5 মাস পরে। তো সুখবর যেটা, পাম অয়েলের দাম কমেছে এবং সোয়াবিনের দামও কমার দিকে লক্ষ্য করা যাচ্ছে। তো নেক্সট 6-7 দিনের মধ্যে যে সভাটা হবে সেটা অ্যাসেস করে দেখে নতুন প্রাইসটা আসবে। বাড়ার সম্ভাবনা নাই, আমার ধারণা যে নতুন প্রাইস অনুসারে দামটা কমবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাজেট ঘোষণাকে সামনে রেখে অপতৎপরতা শুরু করেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সারা দেশেই ধান চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তারা। আর এসব অপতৎপরতার বিরুদ্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, সিলগালা করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেনি রঙের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকায় কারচুপি, ওজনে কম দেওয়া, ক্রয় রসিদ না থাকা এবং বেশি দামে চাল বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে সংস্থাটি। এদিকে চট্টগ্রামের চাকতাই চালের পাইকারি বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত চাল মজুত করায় 4টি চালের আড়তের মালিককে অর্থদণ্ড দেয় আদালত। সিলগালা করা হয় একটি ভান্ডারকে। অতিরিক্ত মজুত করার ফলে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি এটাও দেখেছি যে আপনার অনেকেই আপনার ইনভয়েন্স আপনার এগুলো মেনটেন করেনি এবং দেখা গেছে যে অতিরিক্ত মূল্যে তারা চাল বিক্রয় করেছে এবং অনেক ক্ষেত্রে আমরা লাইসেন্সও পাইনি, যে লাইসেন্সটা আসলে বাধ্যতামূলক। দিনাজপুরে একটি মিলে 41 কোটি টাকার 5,124.530 মেট্রিক টন আতপ চাল জব্দ করা হয়। এছাড়া একজনকে আটকও করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নাটোরের সিংড়ায় 3 গুদাম থেকে জব্দ করা হয় 1000 মেট্রিক টন ধান। ড্যানি রং, মাই টিভি। বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলিয়ে সংলাপ করছে। বিএনপি দিনরাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদ্গার করে চলছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা দিনরাত সরকারের অন্ধ সমালোচনা করেন,
বিরামহীন মিথ্যাচার করেন, বিষোদ্গার করেন। আর এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়, বরং আমি ফখরুল সাহেবকেই বাকসংযমী হওয়ার আহ্বান জানাচ্ছি। সমাবেশের নামে বিএনপি আবারও ভাঙচুর, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে, নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে যুব মহিলা লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি জামাত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। মির্জা ফখরুল সাহেব এই বাংলাদেশ এখন 2022 সালে দাঁড়িয়ে রয়েছে। এই বাংলাদেশ আর কোনোদিন 75 ঘটাতে দেওয়া হবে না। সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশে বিএনপি এবং জামাতের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে যদি এই বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হয়, আমাদের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। বাংলাদেশের মানুষ কোনো রকমের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে বলেই তারা ভয়ভীতি দেখিয়ে আগামী নির্বাচন করতে চায়। দুপুরে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিরোধের মধ্য দিয়ে অন্যায়কে পরাস্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তারা এখন পরিষ্কার বুঝে গেছে যে জনগণের সমর্থন তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, তাই সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে তারা গোটা দেশের মানুষকে একটা ফিয়ার ও ফোবিয়ার মধ্যে রেখে তারা আবারও আগামী যে নির্বাচন তারা করতে চায় সেই নির্বাচনে তারা পার হতে চায়। পদ্মা সেতুর খবর। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। উদ্বোধনের অপেক্ষায় দেশবাসী, বাকি মাত্র 23 দিন। রাজনৈতিক আক্রমণ আর পাল্টা আক্রমণ কোনো কিছুই রুখতে পারেনি এই পদ্মা সেতুর অগ্রযাত্রা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। 2019 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আলোচনা শুরু হয় পদ্মা সেতু নিয়ে। বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি করার পর তৈরি হয় আশাবাদ। 2012 সালে বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলো পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে তাদের অর্থায়ন বাতিল করলে শুরু হয় রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ। তবে সবচেয়ে আলোচিত সমালোচিত বক্তব্যটি আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে। এখন পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। পদ্মা সেতু আর সেই সেতুতে উঠা জন্য একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। অনেক রিস্ক আছে ওই নদীর, সেই সেতুর উপর ভরসা করা যাবে। খালেদা জিয়ার এই বক্তব্যের 4 দিন পর গণভবনে ছাত্রলীগের এক অনুষ্ঠানে জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা জিনিস নির্মাণ করতে হলে কিভাবে, কি পদ্ধতিতে করতে হয়, যার মাথায় ওইটুকু জ্ঞানও নাই, একটা সেতু বানাবার মতো ওই ক্ষমতা তার নাই। এটা হলো উনি বুঝিয়ে দিয়েছেন ওনার কথার মধ্য দিয়ে। রাজনৈতিক আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকলেও থেমে যায়নি পদ্মা সেতুর কাজ। নানা বাধা বিপত্তির মধ্যেই কর্মযজ্ঞ এগিয়ে চলে খরস্রোতা পদ্মা নদীর উপর। উদ্বোধনের তারিখ ঘোষণার পর আবারও পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আনে বিএনপি মহাসচিব। তবে এর কড়া জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুরোটাই তো আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং 10,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকা তিনি এখান থেকে চুরি করেছেন। পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন, সেটা তার বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার বলে মনে করি। আলোচনা সমালোচনা যাই হোক, স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে, অপেক্ষা উদ্বোধনের। দেশের মানুষের জন্য এটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন দেশবাসী। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
স্বপ্নের পদ্মা সেতু চালু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক কাঠামো। সড়ক পথে যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন, পাশাপাশি নদীর দুই পাড়ে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান ও স্যাটেলাইট সিটি গড়ে উঠলে সৃষ্টি হবে লাখো মানুষের কর্মসংস্থান। ঘুরে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সড়কপথে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম বাংলাবাজার শিমুলিয়া নৌ রুট। 1986 সালে এই রুটটি চালুর পরপরই জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু নানা বৈরী পরিস্থিতিতে ঘাটে এসে দুর্ভোগে পড়তে হয় এ পথে চলাচলকারীদের। আমার মা, কারো ভাই, কারো বোন অসুস্থ হয়ে পড়লে আমরা ঢাকা যখন নিয়ে যাই, ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। যারা পদ্মা সেতু হওয়ার আগে যারা ফেরি পার হয়েছে তারা একমাত্র বুঝছেন। পদ্মা সেতুর সবচেয়ে বেশি সুবিধা পাবেন প্রান্তিক কৃষকরা। রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে দ্বিগুণ আর্থিক লাভবান হবেন তারা। এছাড়াও সেতুকে ঘিরে শেখ হাসিনা তাঁতপল্লী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ হাসিনা হেলথ টেকনোলজি, শেখ রাসেল আইটি পার্ক সহ বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব বাস্তবায়ন হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আমরা বিশেষ করে ব্যবসায়ীরা খুবই উপকৃত হব। আমি যেহেতু একজন ব্যবসায়ী, সেই ক্ষেত্রে বলবো যে এখন ইচ্ছা করলে আমরা ঢাকার থেকে খুব দ্রুত মালামাল নিয়ে আসতে পারবো। পদ্মা সেতু চালুর কারণে সবচেয়ে বেশি সুবিধা পাবে হচ্ছে স্টুডেন্টরা। পড়াশোনার ক্ষেত্রে তারা এখন যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ হয়ে গেছে। কন্যা পদ্মা সেতু নির্মিত হওয়ার পরে আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্থক হতে চলছে। সেতু চালুর ফলে কয়েকটি বিভাগের সাথে ব্যবসায়ের নতুন দিগন্তের সূচনার অপেক্ষায় ব্যবসায়ীরাও। পণ্য উৎপাদন করে আমরা বিভিন্ন বাজারে, আজকে ঢাকা, চিটাগাং, বিভিন্ন জায়গায় পদ্মা সেতুর উপরে আগে যে আমরা যেই সমস্ত মাল আমরা বাজার করতে পারতাম না, সেই বাজার আমরা সৃষ্টি করতে পারব। পদ্মা সেতুর ফলে মাদারীপুরে কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। শেখ হাসিনা ফ্রন্টের টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাগুলো যে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, সেগুলোতেও কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ নিতে পারে। আগামী 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। ফলে এই পথে আর কোনো ভোগান্তি থাকছে না। এতে খুশির জোয়ারে ভাসছে দক্ষিণাঞ্চলবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতেই হবে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব। এতে 10 লাখের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত কঠোর নিরাপত্তার পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি। সকালের সমাবেশস্থলে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সমাবেশস্থল ঘুরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। দীর্ঘদিনের আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেই স্বপ্ন পূরণের দিন সারা বাংলাদেশের লাখো কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর সেদিনের পরিসমাপ্তি ঘটবে 25শে জুনের পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। কুমিল্লা সিটি নির্বাচনে ভোটের মাঠে জমে উঠেছে কথার লড়াই। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক, মাইকিংয়ে চলছে বিরামহীন প্রচারণায় মেয়র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। এ যেন কথার লড়াই জমজমাট কুমিল্লার ভোটের মাঠ। বিস্তারিত প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। আগের মেয়রের বিভিন্ন অনিয়মের কারণে অল্প বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা, মেয়র নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। 15 তারিখ যদি আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন, আগামী 1 বছরের মধ্যে আমি এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করব। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলছেন, নগরীর অসমাপ্ত কাজ শেষ করতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যথেষ্ট আমি সাড়া পাইতেছি। তারা বলছে আমরা 2 টার্ম ছিলেন, দেদুল করছে, আমরা সহযোগিতা ছিল, সুবাদ্য ছিল, আমরা লোক একটা যোগাযোগ ছিল। এই লিগা আমরা আবার করেন, যদি কামিও হন তাহলে আমরা বাড়ি গাছ শুরু করে দিই। এদিকে দিন দিন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। জনগণ আমার সাথে আছে। জনগণ যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করার জন্য, ওভারকাম করার জন্য জনগণ প্রস্তুত। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।
বরিশাল নগরীতে সাংবাদিক অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি রাশেদুল হাসান ও মানিকলাল ঘোষ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা সময় ক্ষেপণ না করে দ্রুত দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। খারাপ কাজের যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে যারা দুষ্কৃতকারী, যারা খারাপ কাজ করতে চায় তারা আরো উৎসাহিত হবে। পুলিশ প্রশাসনকে আমরা আলটিমেটাম দিতে চাই। বরিশাল গরম হয়েছে, ঢাকাও কিন্তু গরম হওয়া শুরু হয়েছে। তারা এমন ব্যবস্থা গ্রহণ করুক যাতে সাংবাদিকদের উপর নির্যাতন, জুলুম এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। জুবাইদা রহমান আইনের দৃষ্টিতে পলাতক, তাই আদালতে তার পক্ষে মামলা চালাতে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বলেন, তাকে মামলা চালাতে হলে আদালতে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হতে হবে। অন্যদিকে জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, উচ্চ আদালত জুবাইদাকে পলাতক ঘোষণা করেননি, তবে আপিল বিভাগের রায়ের অনুলিপি হাতে পেলে সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পলাতক আসামিদের পক্ষে আইনের দৃষ্টিতে তাকে ডিফেন্ড করা, তার পক্ষে কথা বলার কোনো আইনগত সুযোগ নাই। মহামান্য হাইকোর্ট ডিভিশন ডক্টর জুবাইদা রহমানকে ফিজিটিভ হিসাবে ঘোষণা করেননি। গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দুই শিশু জেসমিন মালিকা ও লাইকা লিন্ডাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে শিশুদের মা নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়জ সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। একই সাথে ইমরান শরীফের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার অভিযোগ এবং এরিকোর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার অভিযোগও খারিজ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে 3 মাসের মধ্যে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতকে দুই শিশুর জিম্মা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে বলেন আদালত। যেহেতু মামলাটি নিম্ন আদালতে চলমান আছে, আগামী 5 তারিখে নিম্ন আদালতে পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা আছে। আমি আশা করব যে এই সময়ের ভিতরে মা এবং বাবা উভয়ই উচ্চ আদালতের যে নির্দেশনা আছে এটি মেনে চলবেন। সারা দেশের 15টি জেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্থার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 7 দিনের মধ্যে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী 11 আগস্ট শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন হাইকোর্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আবারও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত হয়েছেন। ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও মারা গেছে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালাইতে প্রাণহানির এই ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স 35 থেকে 40 বছরের মধ্যে। খেলা সংবাদ। আবারও জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। এছাড়া নির্বাচক প্যানেলের মেয়াদ 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিসিবির বোর্ড মিটিং শেষে এসব কথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন। এস এম আরিফের রিপোর্ট।
মুমিনুল হক টেস্ট দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন সাকিব আল হাসানই হচ্ছেন পরবর্তী অধিনায়ক। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। বিসিবির বোর্ড মিটিং শেষে সেই সিদ্ধান্তের কথাই জানালেন সভাপতি নাজমুল হাসান পাপন। তৃতীয় দফায় সাদা বলের ক্রিকেট দলের দায়িত্ব পেলেন সাকিব। এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে একটা সিরিজ আছে আমাদের, কি আছে, জিম্বাবুয়ে সিরিজটাও খালি শিওর না, কিন্তু এরপরে যত ফরম্যাটের যত খেলা আছে ও সব খেলবে। সো এই হচ্ছে ওর সাথে কথা। এখন থেকেই টেস্টের ক্যাপ্টেন সে, কতদিন থাকবে এটা বলাটা মুশকিল। দীর্ঘদিন পর জাতীয় দলে আবারও সহ অধিনায়ক রাখা হয়েছে। টেস্ট দলে সাকিবের ডেপুটির দায়িত্ব পালন করবেন লিটন দাস। ওয়ানডে টি20 টেস্ট কোথাও ভাইস ক্যাপ্টেন ছিল না। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা টেস্টে ভাইস ক্যাপ্টেন একজন দিব। যেহেতু ভাইস ক্যাপ্টেন আমরা টেস্টে দিচ্ছি, ন্যাচারালি তার সামনে ওডিআই এবং টি20 নিয়েও আসতে পারে। পরিচালনা পর্ষদের সভায় নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানো হয়েছে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সাথে এই প্যানেলে আরও 2 জন যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনূর্ধ্ব 19 দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে স্টুয়ার্ট লকে। এছাড়া আইসিসির বার্ষিক সাধারণ সভার কারণে বিসিবির এজিএম 26 জুলাইয়ের পরিবর্তে এগিয়ে এনে 19 জুলাই করারও সিদ্ধান্ত হয় বোর্ড সভায়। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটিকে 4 উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে 164 রান সংগ্রহ করে বাংলাদেশ ইউনিভার্সিটি জবাবে 3 উইকেট হারিয়ে লক্ষ্য উতরে যায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কোরিয়ার প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর, ক্লেমন স্পোর্টসের চিফ অপারেটিং অফিসার খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার আকরাম খান সহ আকিজ গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ক্লেমন আকিজ ফুড অ্যান্ড প্রিফারেজ লিমিটেডের অন্যতম ক্লিয়ার লেমন ড্রিঙ্ক। ক্লেমন আয়োজিত ইনডোর ইউনিক ক্রিকেটের এটি 6ষ্ঠ আসর। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষার পর আবার উন্মোচিত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সবকিছু ঠিক থাকলে 5 লাখ শ্রমিক কাজ পাবে, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বাজেটের আগে বাজার অস্থিতিশীল হবার আশঙ্কা অর্থনীতিবিদদের। চাল ও ভোজ্য তেলের দাম না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রী। বিএনপির বৃহত্তর ঐক্য ব্যর্থতা আড়ালের অপচেষ্টা বলেন ওবায়দুল কাদের। প্রতিরোধের মাধ্যমে অন্যায়কে পরাস্ত করা হবে, জানিয়েছেন ফখরুল। সব বাধা উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। 25 জুন উদ্বোধনের অপেক্ষায় দেশবাসী। অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে দেশ। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাশিদা আলী। আল্লাহ হাফেজ।